ওকে। আজকে আমাদের ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং কোর্সের আমাদের লেকচার নাম্বার হচ্ছে 23। আজকে আমরা অফিসিয়ালি ডাটা সায়েন্সের মোটামুটি পার্ট, যেটা বেসিক পাইথনের যে পার্টটা ছিল সেটা শেষ করে আমরা ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর যে পার্টটা সেটাতে মূলত অফিসিয়ালি আজকে থেকে মুভ করলাম। তো আজকে থেকে আমরা প্রথমেই ডেটা সায়েন্সের যে বেসিক জিনিসটা আমাদের শিখতে হয় ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর, সেটা হচ্ছে ইডিএ কিংবা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। এটাকে সংক্ষেপে বলা হয় থাকে ইডিএ। এটা ফুল ফর্ম হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। তার মানে হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমরা ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং এ তো ডেটা নিয়ে কাজ করি। যে কোনো ডেটা যখন আপনি কাজ করার জন্য হচ্ছে লোড করবেন বা কাজ করার জন্য যে কোনো ডেটা, যখন ডেটা নিয়ে আপনি কাজ শুরু করবেন, তখন প্রথমেই সেই ডেটা সম্পর্কে আমাদের জানতে হবে ভালো করে, না হলে আমরা আসলে ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এর কাজগুলো করতে পারবো না। তো ডেটা সম্পর্কে ভালোভাবে জানার ক্ষেত্রেই নর্মালি আমরা ইডিএ কিংবা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করে থাকি, এবং আমরা মূলত বলতে পারি যে ইডিএ কিংবা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসের মাধ্যমেই আমরা যে কোনো ডেটা সম্পর্কে যে 360 ডিগ্রি নলেজ সেটা আমরা লাভ করতে পারি। তো এই ইডিএ কিংবা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করতে হলে আমাদের বেশ কিছু লাইব্রেরি হচ্ছে লাগবে। আমরা পান্ডাস লাইব্রেরিজের কথা আমরা দেখেছিলাম, আমরা নামপাই লাইব্রেরি আমরা দেখেছিলাম, আমরা ম্যাথপটলিবের পাইপট লাইব্রেরি এটা দেখেছিলাম। এছাড়া আমি বলেছিলাম যে ভিজুয়ালাইজেশনের কাজে আমরা আরেকটা লাইব্রেরি ইউজ করি ম্যাথপটলিব ছাড়াও, যেটা নাম হচ্ছে সিআর বন। তো আমরা এখন প্রথমে 4টা লাইব্রেরি এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে তারপর হচ্ছে আমাদের ডাটা লোড করে কাজগুলো শুরু করব। তো প্রথমে ইম্পোর্ট করতে হলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে নর্মালি আমরা যেহেতু বিগিনিং পর্যায়ে এখন ডাটা সায়েন্স মেশিন লার্নিং এর কাজ শিখতেছি, তাই আপনারা চাইলে আপনাদের প্রতিটা পয়েন্টের উপরে এরকম করে হেডিং দিতে পারেন যে এখন কি করতেছেন। হ্যাঁ, যেমন এখন ইম্পোর্টিং নেসেসারি প্যাকেজেস বা লাইব্রেরিজ, আবার তার পরবর্তীতে হচ্ছে লোডিং ডেটা সেট। এরকম করে পয়েন্ট করে রাখলে, যদি আপনি হ্যাশট্যাগ দিয়ে পয়েন্ট করে রাখেন, তাহলে পরবর্তীতে আপনার কাজগুলো বুঝতে সুবিধা হবে। বাট প্রফেশনাল লাইফে আমরা নর্মালি এই ধরনের যে কাজটা এটা করেই না বললে ভুল হবে, করা হয় কিন্তু খুব মানে এটার মাত্রাটা খুব কম। বাট আপনারা, আমি বলবো যে এই জিনিসটা করলে যেটা হবে, এটা একটা ভালো প্র্যাকটিস, তাহলে যদি ভুল ভ্রান্তি হয় সেটা চেক করতে আপনাদের সহজ হবে। ওকে, সো ইম্পোর্টিং নেসেসারি লাইব্রেরিজ, প্রথমে আমাদের পান্ডাস ইম্পোর্ট করতে হবে। সো ইম্পোর্ট ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি, পান্ডাকে আমরা পিডি হিসেবে ইম্পোর্ট করব। তারপর হচ্ছে নামপাই ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট নামপাই এস এনপি। এর পরবর্তীতে হচ্ছে ওই যে আগে ইম্পোর্ট করেছিলাম, মনে আসে কিনা গত ক্লাসে আপনাদের, ম্যাথ প্লট লিপ ডট পাইপ্লট এস পিএলটি। তার পরবর্তীতে হচ্ছে আমাদের ইম্পোর্ট সিয়াবন এস এস এন এস। এই 4টা লাইব্রেরি, এগুলো আমাদের আপনার আমরা যে অ্যানাকোন্ডা প্ল্যাটফর্ম ইউজ করে যে জুপিটার নোটবুক ইউজ করতেছি, সেখানে বাই ডিফল্ট এই লাইব্রেরি গুলো ইনস্টল করা আছে। এবার আমাদের সেকেন্ড ধাপে যে কাজ সেটা হচ্ছে যে যেহেতু আমরা ডেটা নিয়ে কাজ করব, সো আমাদেরকে ডেটা লোড করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো লোডিং দ্য ডেটা সেট। তো সবসময় খেয়াল রাখবেন ডাইরেকশন যখন আমরা লোড করি, তখন এটাকে আমরা নর্মালি একটা ভ্যারিয়েবল আকারে হচ্ছে লোড করে থাকি। মানে প্রথমে একটা ভ্যারিয়েবলের নাম দিই, ধরেন হচ্ছে ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু ডেটা। ডেটা দেওয়ার পরে আমরা পিডি পান্ডাজের পিডি ডট রিড, এরপরে সেটার যে লাইব্রেরি ডাটাটা যে ফর্মে আছে সেই ফর্মের নামটা লিখি। কারণ আমাদের এখানে ডাটাটা আছে নর্মালি সিএসবি ফর্মে, তখন আমরা পিডি ইজ ইকুয়াল টু ডেটা ইজ ইকুয়াল টু পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসবি, এটা দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিই। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে ডাটাটা আমার পিসিতে যে জায়গায় আছে সেই ঠিকানাটা নর্মালি লিখে থাকি। তো আমার এখানে আমার যে ডাউনলোড ফোল্ডারটা আছে, সে ডাউনলোড ফোল্ডারে আমার এই ডাটাটা হচ্ছে আছে। তো ডাউনলোড ফোল্ডার ওয়ার্ল্ড কপির ডাটা, আমি ডাউনলোড ফোল্ডারে রাইট গিয়ে আমার এখানে যে ফাইলটার ওখানে গিয়ে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে উইন্ডোজ একটা অপশন আছে কপি অ্যাজ পাথ, সেটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট এখানে সে পার্টটাই আমি সরাসরি পেস্ট করে বসিয়ে দিব, তাহলে আমার ডাটা এখানে অটোমেটিক চলে আসবে। আচ্ছা, বাট এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে উইন্ডোজে যখন আপনি কপি করে এখানে বসাবেন, তখন তারা আপনাকে যে স্ল্যাশ চিহ্নগুলো আছে এগুলো ফরওয়ার্ড স্ল্যাশ আপনাকে এভাবে হচ্ছে দেখাবে। বাট আমাদের এক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমাদের দিতে হবে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। এখানে মানে তারা এটাকে বলতে ইউনিকোড ইরোড বলে হচ্ছে ধরে থাকেন। ওকে, তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্ল্যাশ চিহ্নের যে ডিরেকশন সেটা চেঞ্জ করতে হবে, এখানে ডাবল স্ল্যাশ দিতে হবে এরকম করে। আপনাদের যে পিসি গুলো সে পিসিতেই দেখবেন যে উইন্ডোজে এরকম আছে। ম্যাকবুক যারা ইউজ করতেছেন তাদের নর্মালি এটা তো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। বাট উইন্ডোজ যারা ইউজ করেন তাদেরই নর্মালি সমস্যাটা হয়ে থাকে।
এখন দেখেন আমাদের এটা কিন্তু ঠিক হয়ে গেছে, এই প্রবলেমটা সলভ। তো এই জিনিসটা মাথায় রাখবেন, হ্যাঁ। উইন্ডোজ থেকে সরাসরি যখন কপি এস পাথ দিবেন, তখন আপনাকে যে ব্যাক স্ল্যাশটা থাকবে ডাটার যে লোকেশন, সেই লোকেশনের ভিতরে যে ব্যাক স্ল্যাশের যে চিহ্ন থাকবে, সেটার ডিরেকশন আপনাকে চেঞ্জ করে দিয়ে দিতে হবে, তাহলে আপনার ডাটাটা লোড হবে। এরপরে ডাটার উপর আমরা ইনিশিয়াল কিছু কাজকর্ম করব। প্রথমেই ধরেন আমরা যেগুলোকে আজকের যুগে বলে থাকি হচ্ছে ডাটা ইঞ্জিনিয়ারিং এর কাজ, ঠিক আছে? তাহলে আমরা এটাকে বলি যে পারফর্মিং বেসিক ডাটা ইঞ্জিনিয়ারিং, মানে একদম বেসিক লেভেলে কিছু ডাটা ইঞ্জিনিয়ারিং আমরা কাজ করবো। সেটা কিরকম? সেটা হচ্ছে ধরেন আমরা ডাটা সম্পর্কে একটু জানার চেষ্টা করবো, ইনফরমেশন, তখন আমরা এখানে লিখবো ডাটা ডট হচ্ছে ইনফো, লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পরবর্তীতে দেখেন আমাদের ডেটা সম্পর্কে সে আমাদেরকে তথ্য দিবে। তথ্য দিয়ে দিবে এরকম যে রেঞ্জ ইন্ডেক্স, মূলত আমাদের ডেটার মধ্যে কতগুলো এন্ট্রি আছে, 54,000 এন্ট্রি আছে, এবং এই এন্ট্রিটা শুরু হয়েছে শূন্য থেকে, শেষ হয়েছে 53,999-তে। তার পরবর্তীতে আমাদের এখানে দেখেন ডাটার কলাম, আমাদের টোটাল কলাম আছে হচ্ছে 8টা। প্রথম কলাম থেকে এখানে শুরু শুরু করেছে, শুরু করার পরবর্তীতে দেখেন নল নাল কাউন্ট এই জিনিসগুলো তারা এখানে দিয়েছে। এবং ডাটা টাইপের ক্ষেত্রে তারা দিয়েছে আমাদের এখানে ফ্লোট, আপনার আপনার ফোর ডাটা টাইপ আছে দুইটা, ব্র্যাকেটে দুই দেওয়া, মানে ফ্লোট 64 টাইপ এরকম ডাটা আছে দুটো, ইন্টিজার 64 এরকম ডাটা আছে দুটো। আর অবজেক্টিভ ডাটা, মানে আমরা এটাকে আসলে ভ্যারিয়েবল বলতে পারি, বা নর্মালি ডাটা সাইজ ও মেশিন লার্নিং এর ভাষায় এটাকে বলা হয় ফিচার। তার মানে আমাদের এখানে যে ফিচার গুলো আছে, সে ফিচার গুলোর ক্ষেত্রে আমাদের দেখেন ফিচার আছে টোটাল 8টা। 8টার মধ্যে আমাদের 4টা হচ্ছে ফ্লোট 64, আর সরি দুটো হচ্ছে ফ্লোট 64, দুটো হচ্ছে ইন্টিজার 64, আর বাকি যে 4টা থাকে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট টাইপ ডাটা, যেখানে অবজেক্ট সমান সমান অবজেক্ট প্যাকেটে হচ্ছে 4 দেওয়া। এবার আমরা যে কাজটা করব, আমাদের ডেটার কিছু রো আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? শোয়িং ফার্স্ট ফিউ রোস অফ দি ডাটা সেট। ডাটা সেটের যে আপনার যে রোপ আছে, ফার্স্ট ভিউ রোপ, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তখন আমরা ওই যে সেম আমরা ভ্যারিয়েবলের নামটা লিখবো ডাটা, ডাটা লিখে আমরা ডট লিখবো হচ্ছে হেড, মানে আমরা হেড দেখতে চাই, তারপর আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। এটা দিয়ে রান করলাম, দেখেন আমরা এখন হেডিং আকারে দেখতে পাচ্ছি ডেট রিপোর্টেড কান্ট্রি কোড, হ্যাঁ, তারপর হু রিজিয়ন, নিউ কেসেস, কিউমুলেটিভ কেসেস, নিউ ডেটস, হ্যাঁ, কিউমুলেটিভ ডেটস, এরকম জিনিসগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, আপনারা চাইলে আমরা ডাটা টেলও দেখতে পারি, মানে অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে একটা ডাটা লেস থাকে, একটা হচ্ছে টেল থাকে। তো আমরা হেড হেড এবং টেল দুটোই হচ্ছে থাকে। তো আমরা হেড দেখলাম, এবার যদি টেল দেখতে চাই তখন আমরা লিখবো এখানে ডাটা ডট টেল, এটা লিখে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করব। ক্লিক করলে সাথে সাথে দেখবেন যে সে আপনাকে, সরি, ডাটা ডট টেল, তখন সাথে সাথে সে আপনাকে নিচের দিক থেকে আপনি টপ 5 যে ইয়েটা আছে, মানে এখানে আপনি যদি ব্র্যাকেটের ভিতরে কোনো সংখ্যা না লিখে দেন, তাহলে সে বাই ডিফল্ট আপনাকে প্রথম 5টা হেডিং শো করবে। আর এখানে টেলের ক্ষেত্রেও সে আপনাকে বাই ডিফল্ট লাস্টের যে 5টা হেডিং সেটা হচ্ছে আপনাকে শো করবে। ওকে, এবার আমরা আমাদের ডেটার ভ্যালিডিটি চেক করব। দেখেন ডেটা ভ্যালিডিটি চেকের ক্ষেত্রে সবার আগে যে জিনিসটা আছে, চেকিং ডেটা ভ্যালিডিটি, যে আমাদের ডেটার মধ্যে মিসিং ভ্যালু আছে কিনা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার ডেটা ভ্যালিডিটি চেকের ক্ষেত্রে। তো ডাটার মিসিং ভ্যালু আছে কিনা এটা চেক করার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করে থাকি, সেই কমান্ডটার নাম হচ্ছে ডাটা ডট ইজ নাল, ফার্স্ট ব্র্যাকেট, তার পরবর্তীতে কমা, ডট, এরপর সাম, আবার হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট। এবার এটাকে যদি আমরা রান করি, দেখেন আমরা ভ্যারিয়েবল কিংবা ফিচার ওয়াইজ যে আমাদের মিসিং ভ্যালু গুলো আছে সেগুলো দেখতে পারবো। যেমন আমাদের ডেট রিপোর্টের ক্ষেত্রে কোনো মিসিং ভ্যালু নাই, তাই এটা 0। বাট কান্ট্রি কোডের ক্ষেত্রে আমাদের মিসিং ভ্যালু আছে 225, কান্ট্রির ক্ষেত্রে হচ্ছে 0, হু রিজিয়নের ক্ষেত্রে 4050 মিসিং ভ্যালু আছে, নিউ কেসেস এর ক্ষেত্রে 16,355 এটা মিসিং ভ্যালু আছে, তারপর হচ্ছে নিউ ডেটস এর ক্ষেত্রেও কিছু মিসিং ভ্যালু আছে, কিউমুলেটিভ ডেটের ক্ষেত্রে কোনো মিসিং ভ্যালু আমাদের নেই। ওকে, ফাইন। এবার আমাদের এই ডেটা সেটের মধ্যে ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা আমরা যদি সেটা দেখতে চাই, চেকিং ফর ডুপ্লিকেটস, এটা মূলত কোয়ালিটি চেকিং এর মধ্যে পড়ে। চেকিং ফর ডুপ্লিকেট, আমরা তখন লিখবো ডেটা ডট ডুপ্লিকেটেড,
ব্র্যাকেট, কমা দিব, কমা দিয়ে আমরা লিখবো সাম ডট। এটাকে রান করব, রান করলে দেখেন আমাদের এখানে কোনো ডুপ্লিকেট ডেটা নেই, তাই আমরা জিরো পেয়েছি এটার ফলাফল। এর পরবর্তীতে আমরা আমাদের ডেটার কোয়ালিটিটাকে চেক করব। কোয়ালিটি চেক করতে হলে ধরেন আমরা ডেট কলামকে ডেট এবং টাইম ফরম্যাটে যদি কনভার্ট করতে চাই, আমাদের যে ডেট কলামটা আছে এটাকে যদি ডেট এবং টাইম আমরা যদি কনভার্ট করতে চাই তাহলে সেরকম একটা কোড হতে পারে। বা আমরা যদি এখান থেকে ইয়ার মান্থ এবং ডে ডেটা থেকে ভিন্ন করতে চাই, তখন সেক্ষেত্রে আমাদের ইয়ার মান্থ ভিন্ন করতে চাইলে তখন কিন্তু এক ধরনের আমাদের কমান্ড দিতে হবে। তো আমরা এখানে এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এখন সামারি স্ট্যাটিস্টিক্স করব। প্রথমে এক রোজের একটা সামারি আমরা পাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এখানে উপরে লিখবো যে পারফর্মিং পারফর্মিং সামারি স্ট্যাটিস্টিক্স। হুম, সামারি স্ট্যাটিস্টিক্স ক্ষেত্রে আমরা এটা এভাবে লিখবো যে ডেটা ভ্যারিয়েবলের নাম ডট হচ্ছে ডেসক্রাইব, এটা দিয়ে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আমরা দিব। দিলে এটাকে যখন রান করব তখন দেখেন আমাদের ভ্যারিয়েবল গুলোর একটা সামারি আমরা হচ্ছে পেয়ে গেলাম। সেটা কিরকম, যে আমাদের নিউ কেস মানে যেসব ভ্যারিয়েবলের ক্ষেত্রে সংখ্যা আছে সেক্ষেত্রে আমরা মূলত পেয়ে গেলাম। দেখেন নিউ কেসের তথ্য পেলাম, কিউমুলেটিভ কেসের তথ্য পেলাম, নিউ ডেটস এর তথ্য পেলাম এবং কিউমুলেটিভ ডেটস এর তথ্য পেলাম। তো এক্ষেত্রে কাউন্ট মানে হচ্ছে মোট কতগুলো আছে তারা সংখ্যা, এবং মিন মানে হচ্ছে তাদের মধ্যে গড় আয়ু কতটুকু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে তাদের গড় আয়ু আপনার তাদের গড় কতটুকু। হ্যাঁ, এই যে ভ্যারিয়েবল গুলো আছে, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, মিন আছে। সে 25% হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, 50% হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইল, আর 75% হচ্ছে আপনার থার্ড কোয়ার্টাইল। এরপরে তারা এই জিনিসগুলোকে এখানে বসিয়ে দিয়ে গেল। বসিয়ে দেওয়ার পরে আমরা যেটা কি পেলাম, আমরা এখানে সুন্দর করে আমাদের যে ডেটা সেটটা আছে সেটার উপর ভিত্তি করে একটা আপনার সুন্দর ডেসক্রিপশন পেলাম আমাদের ডেটা সেটে। এবার আমরা ডেটা সেটের উপরে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করতে যাবো ইডিএ, এবং ইডিএ করার ক্ষেত্রে আমরা নর্মালি যে কাজটা করে থাকি আমরা ডিস্ট্রিবিউশন, এই যে কেসগুলো হয়েছে কান্ট্রি ওয়াইজ বা এগুলোকে আমরা আপনার কান্ট্রি ওয়াইজ ভাগ করতে পারি। তো কান্ট্রি ওয়াইজ যদি ভাগ করতে হয় তখন আমরা লিখবো পিএলটি ডট ফিগার। হুম, পিএলটি ডট ফিগার লিখে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে হচ্ছে ফিগ, পানি খেয়ে দাঁড়ান আজকে আসলে। আমরা ফিগার তৈরি করব। তো প্রথম যে ফিগারটা আমরা তৈরি করব সেই ফিগারটা হচ্ছে আমাদের মূলত ফিগারের নামটা আমরা দিই, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন অফ কেসেস বাই কান্ট্রি। ওকে, ঠিক আছে। তো আমরা এখানে কান্ট্রি ডাটা আছে, ওকে ফাইন। এবার আমরা প্রথমে পিএলটি ডট ফিগার কমান্ড দিয়ে আমরা এটা শুরু করব। পিএলটি ডট ফিগার ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে আমাদের ফিক্স সাইজ। তো ফিক্স সাইজ ইজ ইকুয়াল টু দিয়ে আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, কমা দিয়ে লিখবো ধরেন হচ্ছে 12,6। ঠিক আছে, এবার এসএনএস ইউজ করব, মানে সিআর1 লাইব্রেরি এসএনএস ডট কাউন্ট প্লট। এসএনএস এর ওদের কাউন্ট প্লট আছে, কাউন্ট প্লটের যে প্রয়োজনীয় ডাটাটা সেটা আসবে আমাদের ডাটা ভ্যারিয়েবল থেকে। তারপর এক্স অক্ষে আমরা বসাবো মূলত হচ্ছে আমাদের দেশ। হুম, কমা দিয়ে অর্ডার, যেটা অর্ডার হবে মূলত। আচ্ছা, অর্ডার ইজ ইকুয়াল টু এখানে আমাদের
যে যে ডাটাটা আমরা নিব সেই ডাটার অর্ডারের কথা বলছে। আমরা ডাটাটা নিচ্ছি আমরা হচ্ছে কান্ট্রি ফোল্ডার থেকে। তো আমাদের এখানে স্কোয়ার ব্র্যাকেট হচ্ছে ইউজ করতে হবে। স্কোয়ার ব্র্যাকেট ইউজ করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের লিখতে হবে কান্ট্রি। ঠিক আছে, কান্ট্রি লিখে ডট ভ্যালু লিখে এখানে দিতে হবে আন্ডারস্কোর কাউন্টস। ঠিক আছে, কাউন্টস লিখে এখানে আমরা আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপর দিব হচ্ছে ডট লিখে একটা ইন্ডেক্স। ইন্ডেক্স লিখে আমাদের ফার্স্ট ব্র্যাকেট শেষ। এখানে কোডটা একটু চ্যালেঞ্জিং, কারণ এক লাইনে আমরা অনেক কিছু লিখে ফেলেছি। বাকিগুলো সহজ। বাকিটা হচ্ছে আমাদের প্লটের একটা টাইটেল দিতে হবে। সো আমরা লিখবো পিএলটি ডট টাইটেল। টাইটেল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা ধরে লিখলাম যে ওইটাই আমাদের যে হেডিংটা, ডিস্ট্রিবিউশন অফ কেসেস বাই কান্ট্রি। ঠিক আছে, তার পরবর্তীতে হচ্ছে আমাদের পিএলটি ডট এক্স টিকেটস, এক্স টিক্স। তো এক্সটিক হচ্ছে এটা আমাদের নর্মালি রোটেশনের ক্ষেত্রে আমরা ইউজ করি। সো রোটেশন ইজুলটা আমরা ধরে নিলাম এখানে 90 ডিগ্রি রোটেশন বাই ডিফল্ট যেটা। আচ্ছা, এবার আমরা প্লটটাকে দেখতে চাই। পিএলটি ডট শো ফার্স্ট ব্র্যাকেট, রান হচ্ছে। এখন দেখেন এখানে রান হয়েছে, বাট এই রানটা খুব সুন্দর দেখাচ্ছে না। সাইজ কি বাড়িয়ে দিতে হবে? আচ্ছা, 10 এবং 6 দিয়ে দেখি। ও, আচ্ছা, এটাকে একটা কাজ করি, 16 এবং 18 দিয়ে দিই। আচ্ছা, এখানে দেখেন আমরা যে গ্রাফটা আসলে দিয়েছি, এই গ্রাফটা ডিস্ট্রিবিউশন দেখাচ্ছে, বাট এই ডিস্ট্রিবিউশনটার ক্ষেত্রে যে সমস্যাটা আমাদের হয়েছে সেটা হচ্ছে ভ্যালুগুলোকে ওটা কাউন্ট করা হয়েছে এবং এটা অনেকটাই বেশি বড় পর্যায়ে চলে গিয়েছে। তো যে কোনো গ্রাফ যখন বড় পর্যায়ে চলে যায় তাহলে সেটাকে আমাদের হচ্ছে কি একটু কাটছাট করতে হবে। তো আমরা এটা কাটছাট করবো, তার আগে আমরা আরো একটা দুটো জিনিস দেখে নিই। আমরা এটা দেখলাম তো ডিস্ট্রিবিউশন অফ কেসেস বাই কান্ট্রি। আবার যদি দেখি যে টোটাল কেসেস ওভার টাইম, যে এক সময়ের বিবর্তনে রোগীর সংখ্যা কেমন কি বাড়ছে না কমছে, এই টেন্ডেন্সি যদি দেখতে চাই, তখন আমরা যেটা করব যে টোটাল টোটাল কেসেস ওভার কেসেস ওভার টোটাল কেসেস ওভার টাইম। এখানে আমরা আগের মতো এই ফিগার তৈরি করবো। পিএলটি ডট ফিগার ফিক্স সাইজটা দিয়ে দিতে হবে আমাদের। ফিক্স সাইজ ধরেন আমরা এবার একটু বড়ই দিই। 12 এবং 16 হচ্ছে রাখা যায়, পরবর্তীতে বড় বড় বা ছোট করার বিষয়টা দেখা যাবে। এবার হচ্ছে এসএনএস এর এখানে আমরা যে প্লটটা তৈরি করবো, এই প্লটের নাম হচ্ছে মূলত কাউন্ট প্লট। হ্যাঁ, সরি, কাউন্ট লাইন প্লট যদি তৈরি করতে হবে। So আমরা তৈরি করবো এসএনএস ডট এসএনএস এসএনএস দিলাম। পিএনটি ডট ফিগার ফিক্স সাইজ হচ্ছে 12 16। এসএনএস দেওয়ার পরবর্তীতে আমরা যে কাজটা করব, এসএনএস ডট লাইন প্লট পাঁচ ব্র্যাকেট দিব। এটা ডাটাটা আসছে এগুলো ডাটা থেকে। তার পরবর্তীতে এক্স এবং ওয়াই কে ডিফাইন করে দিতে হবে। এক্স সমান সমান হচ্ছে আমাদের
ইউ, আর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডেটা এক্স ইকুয়াল টু ডেটা কমা ওয়াই ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কেসেস কমা এস্টিমেটরের নাম দিতে হবে। এস্টিমেটর ইজ ইকুয়াল টু সিঙ্গেল ইনভার্টেড কমা সাম। ওকে, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে শুধু টাইটেল দিতে হবে, এক্সট্রিক দিতে হবে এবং পিএলটি শো দেখাতে হবে। সেকেন্ড লাইনটা একটু জটিল আর কি, ঠিক আছে? এটা সাজাতে পারলে বাকিগুলো আশা করি ঠিকঠাক করে আপনারা সাজাতে পারবেন। সো পিএলটি ডট টাইটেল ফার্স্ট ব্র্যাকেট, এটা দিয়ে আমরা লিখবো যে ডিস্ট্রিবিউশন অফ কেসেস ডিস্ট্রিবিউশন অফ কেসেস ওভার টাইম। তো ডিস্ট্রিবিউশন অফ কেসেস ওভার টাইম বা টাইটেল যাওয়ার পরবর্তীতে এবার এক্স লেভেল এবং ওয়াই লেভেল, ওই জিনিসটার উপর আপনাদের খেয়াল রাখতে হবে। পিএনটি ডট শো, আর্গুমেন্ট ফলোস এ কিওয়ার্ড আর্গুমেন্ট, ভালো ষোলো। ওকে, আসলে এটাকে একটু আমরা ঠিক করি। এটাকে ঠিক করতে হলে ফিগার সাইজ পিএলটি ডট ফিগার ফিক্স সাইজ হচ্ছে 12 16, এটা আমাদের ঠিক আছে। আমরা তৈরি করতেছিলাম এটা লাইন প্লট। যে লাইন প্লটটাতে আমাদের এখানে যেহেতু এটা লাইন প্লট, সো ডাটাটা আসতেছে হচ্ছে আপনাদের ইন্ডিয়ার, ডাটাটা আসতেছে হচ্ছে আমাদের ডাটা ফাইলের মধ্য থেকে, সেটা আমরা দিয়েছি পিট ফিগার সাইজ এসএনএস ডট ফিগার। আচ্ছা, পিএলটি ডট টাইটেল সেটাও দিলাম। পিএলটি ডট এক্স লেভেল, এটা ঠিক করতে হবে, এক্স লেভেল এবং ওয়াই লেভেল। এক্স লেভেলে আমরা ধরেন এখানে দিলাম হচ্ছে ডেট, আর পিএলটি ডট ওয়াই লেভেলে ইজিকুলটা আমরা দিলাম টোটাল কেস। স্যার ওই যে টাইটেল স্পেলিংটা একটু ভুল আছে, TITLE স্যার। আচ্ছা, ধন্যবাদ। ফিক্সে 12,16, ও আচ্ছা, 12,16 এটা আলাদা ব্র্যাকেটের মধ্যে হবে, আমরা এটার ওই সেম ব্র্যাকেটের মধ্যে দিয়েছি। ওকে, ফাইন, এগুলো সব ঠিক আছে। তারপর ইনভ্যালিড সিনট্যাক্স পিএলটি ডট টাইটেল,
আর এক্স লেভেলের আগে ডাবল ডট পেছনে। এক্স লেভেলের আগে ডাবল ডট, কিন্তু এক্স লেভেলে তো ডট ধরে নেই, ডটে ভুল দেখাচ্ছে কোথায় দেখেন, পিএলটি ডট টাইটেলে ভুল দেখাচ্ছে, পাইথন তো ভুল দেখাই দেয় যে। পিএলটি ডট ফিগার, ওকে, পিএলটি ডট ফিগার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফিক্স সাইজ ইজ ইকুয়াল টু 12 16, ওকে। এসএনএস ডট লাইন প্লট, এটা ডাটা ডাটা থেকে আসবে, এক্সটা হচ্ছে ডেট, ওকে, এক্স হচ্ছে আমাদের ডেট, আর ওয়াই হচ্ছে আমাদের কেসেস, এস্টিমেটের ইজ ইকুয়াল টু হচ্ছে সাম, এটার পরে ফার্স্ট ব্র্যাকেট নেই, ওকে। সো পিএলটি ডট টাইটেল হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ কেসেস বা টোটাল কেসেস ওভার টাইম, এটা আমরা দিতে পারি টোটাল কেসেস ওভার টাইম, তাহলে এটাকে একটু কেটে টোটাল কেসেস ওভার টাইম, পিএলটি ডট এক্স লেভেল ইজ ইকুয়াল টু হচ্ছে ডেটা, পিএলটি ডট ওয়াই লেভেল ইজ ইকুয়াল টু হচ্ছে টোটাল কেসেস, শো পিএলটি ডট শো। দেখি এবার কি বলছে, কুড নট ইন্টারপ্রিট ভ্যালুস কেসেস ফর প্যারামিটার ওয়াই, ফিক্স সাইজ 1216 ইন জিরো অ্যাক্সিস, উইথ জিরো অ্যাক্সিস, ওকে। পিএলটি ডট ফিগার, ফিক্স সাইজ 1216, ডাটা ডট লাইন ফর, স্যার পিএলটি ডট ওয়াই লেভেলে স্যার এলটা বাদ গেছে স্যার, লেভেল হয়নি স্যার। আচ্ছা, আজকে আমি টায়ার্ড আছি এই কারণে ভুল হচ্ছে বুঝছো, কিন্তু সেটা আমাদের ইয়ে না, আমাদের এখানে ভ্যালুর ইরোরে ভুল হয়েছে, মানে ওটা আছে টুকিটাকি, বাট এটা ধারাটা আদরের মূলটা ধরেছে, যে উইথ জিরো, উইথ এক্স জিরো অ্যাক্সেস, অ্যাক্সেস থাকবে আমাদের হচ্ছে জিরো, ওকে। আসেন আমরা আবার চেক করি, পিএলটি ডট ফিগার ইজ ইকুয়াল টু ফিক্স সাইজ ইজ ইকুয়াল টু 12 16, এসএনএস ডট লাইন প্লট, ডেটা ইজ ইকুয়াল টু স্যার আপনি ডাটা, 12 16 বলছেন, স্যার একটা 12 16 বলছেন বারো কিন্তু আর ছয়, বারো বারো আর হয়নি। ছয়, সরি, 12 আর 6, ওয়াই ইজ ইকুয়াল টু কেসেস, এস্টিমেটর ইজ ইকুয়াল টু সাম, সবই তো ঠিক আছে, পিএলটি ডট টাইটেল টোটাল কেসেস ওভার টাইম, এক্স লেভেলের এখন এটাও ঠিক আছে, পিএলটি ডট ওয়াই লেভেল এটাও ঠিক আছে, হুম। আচ্ছা, এটাগুলোকে আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, এটা পেস্ট হবে, ডেট, টোটাল কেসেস, পিএলটি ডট শো, 10 6, could not interpret value cases for parameter y, প্যারামিটার ওয়াই হচ্ছে ইকুয়াল টু কেসেস, টেক্সট আমরা ধরেছি কান্ট্রি, ওয়াই হিসেবে ধরে দিলাম হচ্ছে কেসেস, এস্টিমেটের হচ্ছে সাম, এখানে বানান টানানে কোনো ভুল নাই, অ্যাক্সিসে ভুল আছে, একটু দাঁড়ান, অ্যাক্সিসের ভুলটা আমি একটু চেক করি, সেটা হচ্ছে যে পিএলটি ডট ফিগার সাইজ হচ্ছে 10, আর হচ্ছে আগে ছিল 12 এবং 16, এখন দিলাম 10 আর হচ্ছে 6, তারপর যদি না মিলে তাহলে কি করা হবে, কি মিলবে, না মিলার কোনো কারণ নাই, না মিলে যাবে কই, ভ্যালু এরর দেখাচ্ছে অ্যাক্সিসের কারণ কি, ওয়াই প্যারামিটার কারণে এই সমস্যাটা হইতেছে, এবার তো দেখি একই সমস্যা, এটা মূলত কি কারণে,
ওকে, ভ্যালু এরর দেখাইতেছে বারবার। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। ইরোর ডেট। আচ্ছা, আমরা একটা ওয়ে বের করছিলাম এখানে, সেটা হচ্ছে যে হয়ে গেল, সেটা হচ্ছে যে ডেট কমান্ড যেটা আছে আমাদের এখানে কাউন্টের, ডেট রিপোর্টেড, এটা দিয়ে হচ্ছে কাজ করা। হুম, এটাকে ডেট রিপোর্টেড কে ডাটা ফ্রেমে কনভার্ট যদি করে নিই আমরা, সেটাকে যদি এক্স ধরে নিই আর বাকিগুলো ঠিক থাকবে, তাহলে কি আসে দেখা যাক। could not interpret cases for, আচ্ছা, এখানে নিউ কেসেস আছে, কিউমুলেটিভ কেসেস আছে। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে নিউ কেসেস, এটার মধ্যে ধরে দিই নিউ আন্ডারস্কোর কেসেস, তাহলে একটা সলিউশন হয়ে আসবে। নিউ আন্ডারস্কোর কেসেস, ডেট রিপোর্টেড আর নিউ আন্ডারস্কোর কেসেস। ওকে, টোটাল কেসেস ওভার টাইম, ডেট ডিভাইডেড বাই হচ্ছে নিউ কেস, ডেট ওয়াইজ নিউ কেস আছে সেটার বর্ণনা এবার আসবে আশা করা যায়। ইয়েস, একটা সুন্দর ফিগার এসেছে দেখেন। সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং ফিগারটা, সেটা 2020 জানুয়ারিতে কোভিড-19 আসার পরবর্তীতে আস্তে 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 কিন্তু বেড়েছে, এবং 2022 দেখেন যে জানুয়ারি থেকে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এবং জুলাই, এই যে সময়টা, এই সময়টাতে এটা খুব বাড়তে ছিল। এই যে ওই সময় আহ নতুন একটা ভ্যারিয়েন্ট এসেছিল, বিশেষ করে আমাদের ভারতে অনেক লোক মারা গিয়েছিল, বাংলাদেশে অনেক লোক মারা গিয়েছিল। ইয়ে তারপরে আমার বোন এবং বোনের হাজবেন্ড, ওনারা এই ইয়ের সময় মারা গেছিল। যাই হোক, তো আম, এখানেও দেখবেন যে তার পরবর্তী 2023 জানুয়ারিতে আবার সবচেয়ে বড় একটা মোটামুটি কোভিড-19 হামলা হয়েছিল। ওকে, তো এটা আমরা দেখতে পেলাম। এবার আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে কিউমুলেটিভ কেস এবং ডেট, এটার সাথে আমরা একটু এটা ডিস্ট্রিবিউশন দেখার চেষ্টা করি। ঠিক আছে, তো এটা ডিস্ট্রিবিউশন দেখতে হলে যেটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমরা এটা দিয়েই করতে পারবো যে টোটাল কিউমুলেটিভ কেসেস ওভার টাইম। আমরা বলতে পারি যে কিউমুলেটিভ কেস, জাস্ট যেটা হচ্ছে কি, এটা একদম সহজ। এটা হচ্ছে ওই যে নিউটাকে কেটে জাস্ট কিউমুলেটিভ বসিয়ে দিবেন, কিউমুলেটিভ কেসেস। ঠিক আছে, নিউ কেসেস এটা বাদ, এখানে হচ্ছে কিউমুলেটিভ কেসেস। এটাকে রান করলাম। রান করার পরে দেখেন কিউমুলেটিভ কেসের সংখ্যা কিন্তু বাড়ছে আলটিমেটলি, মানে কিউমুলেটিভ হচ্ছে টোটাল অ্যাগ্রিগেট, যেটা তো অ্যাগ্রিগেট হচ্ছে আস্তে আস্তে বেড়েছে না। 2020 যখন শুরু হয়েছিল তখন কিছু মানুষ আক্রান্ত হয়েছিল, আস্তে আস্তে বাড়তে 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 2024 বর্তমান সময় পর্যন্ত দেখেন, 24 জানুয়ারির পরে কিছু সময় পর্যন্ত তথ্যটা আপডেট করা আছে যে ফাইল আমরা ইউজ করতেছি, যার কারণে 2024 কিছু সময় পর্যন্ত দেখাচ্ছে, এরপরে ডাটা আমাদের কাছে হচ্ছে নেই।
কারণ এখন তো আবার নতুন করে ঝাই ঝামেলা শুরু শুরু হয়েছে যে ভ্যাকসিন দিলে যে যখন নানা ধরনের সমস্যাগুলো হয় ওইটা নিয়ে যায় মানে কথাবার্তা হচ্ছে। হুম। সমস্যা এটা হবে, এটা জানা কথা। এটা নিয়ে পোস্ট করে একবার গালি টালিও খাইছি বুঝছেন অনেক। হুম। একবারটা ওই যে, বিশেষ করে বাংলাদেশে কিছু আছে লোকজন, বিশ্ববিদ্যালয়ের কিছু মাথা মোটা স্টুডেন্ট আছে, তো তো এরা মেসেজ করে বলে যে আপনি ভ্যাকসিন কয়টা বানাইছেন, তখন কোনো উত্তর দিইনি। কারণ এসব এই গর্দভদের সাথে কথা বলে হচ্ছে লাভ নেই। আর এগুলো তো লেখাপড়া করে না বাংলাদেশে, বুঝেন না, সাথে কথা বলে হচ্ছে লাভ নেই। বাঙালির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে লেখাপড়া কম করার সমস্যা। আচ্ছা, বাদ দেন, এবার আমরা এখন একটা কাজ করি, সেটা হচ্ছে যে আপনার ডেট রিপোর্টের সাথে তো হচ্ছে আমরা কি কি সম্পর্ক দেখলাম, আমরা কান্ট্রি ওয়াইজ যে ডিস্ট্রিবিউশন সেটা দেখলাম, টোটাল কেসেস ওভার টাইম সেটা দেখলাম, টোটাল কিউমুলেটিভ কেসেস ওভার টাইম সেটা আমরা দেখলাম। ঠিক আছে, এখানে উপরে লিখে দিই, টোটাল কিউমুলেটিভ কেসেস ওভার টাইম, কিউমুলেটিভ কেসেস ওভার টাইম, টোটাল কেসেস, এটা টোটাল নিউ কেসেস ওভার টাইম। ওকে, এবার আরো রকমের সম্পর্ক বের করার চেষ্টা করে আসেন। আমরা উপরে যাই, উপরে গিয়ে এটা দেখি, সেটা হচ্ছে যে কান্ট্রি এবং হচ্ছে হু রিজিয়ন এবং নিউ কেসেস, এটা একটু দেখার চেষ্টা করি, দেখি কিরকম হ্যাঁ আসে। সো আসেন, ডেটা এটা আমাদের এখানে এটা থাকবে না, আমরা এটা না দিয়ে দেখবো হু রিজিয়ন, হুটার যেভাবে এখানে এক্স্যাক্টলি আছে সেরকম করে দিতে হবে ডেটা সেটে, হু আন্ডারস্কোর রিজিয়ন, কিউমুলেটিভ কেসেস না, এটা নিউ কেসেস যেগুলো সেগুলো দেখতে হবে। সো নিউ আন্ডারস্কোর কেসেস, টোটাল নিউ কেসেস অ্যাক্রস হু রিজিয়ন, হু আন্ডারস্কোর রিজিয়ন, নিউ কেসেস। এই যে দেখেন আরেকটা ডেটা আমরা দেখতে পাচ্ছি, ইআমরো, ইউরো, আফ্রো, ডাব্লিউএফও, এগুলো হচ্ছে হুর যে রিজন গুলো আছে এগুলোর কোড ওয়ার্ড। ঠিক আছে, এমও, সিএরও এবং হচ্ছে আদার্স, এই রিজন ওয়াইজ তাদের যে আপনার টোটাল কেসেস এটার সংখ্যাটা আমরা এভাবে দেখতে পাচ্ছি। এবার আসেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আপনার কান্ট্রি ওয়াইজ আমরা যদি নিউ কেস হচ্ছে দেখতে চাই, শুধু কান্ট্রি ওয়াইজ, রিজিয়ন ওয়াইজ না, রিজিয়নটা বাদ দিয়ে কান্ট্রি ওয়াইজ আমরা যদি দেখতে চাই তখন কি হবে, তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টোটাল নিউ কেসেস অ্যাক্রস টু রিজিয়ন। ওকে, এবার আমরা হচ্ছে কান্ট্রি ওয়াইজ দেখব। সো টোটাল কেসেস কান্ট্রি ওয়াইজ। ওকে, তো প্রথমে আমাদের এখানে কান্ট্রি ডেটা যেটা, এখান থেকে কান্ট্রির নাম এটা হচ্ছে যাবে, কান্ট্রি, কান্ট্রি আর হচ্ছে নিউ কেসেস, তাহলে হচ্ছে টোটাল নিউ কেসেস অ্যাক্রস কান্ট্রিজ, এটা আমরা বলতে পারি। কান্ট্রি ওয়াইজ না লিখে টোটাল নিউ কেসেস অ্যাক্রস কান্ট্রিজ, এক্স ইকুয়াল টু কান্ট্রি, ওয়াই ইকুয়াল টু নিউ আন্ডারস্কোর কেসেস, এস্টিমেটের হচ্ছে সাম, টোটাল নিউ কেস অ্যাক্রস কান্ট্রিজ, কান্ট্রি নিউ কেসেস। ওকে ফাইন, এবার আমরা এটাকে রান করে দেখতে পারি।
ইয়েটা তো সুন্দর দেখাচ্ছে, মানে গ্রাফটা, কিন্তু কান্ট্রি গুলোর নাম দেখা যাচ্ছে না। আচ্ছা, একটা কাজ করি, কান্ট্রি গুলোর নাম দিলে আসলে অনেক বড় হয়ে যেত। কান্ট্রি গুলোর কোড দিই আমি, ঠিক আছে, কান্ট্রি কোড, তাহলে জিনিসটা হয়তো সুন্দর আসবে আরো। ওকে, সো কান্ট্রি আন্ডারস্কোর কোড। এবারও এটা একটু ইয়ে দেখাচ্ছে, আমরা এটাকে 12 এবং 6 করে দিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। স্যার এক্স লেভেলে কান্ট্রি কোড হবে স্যার, ওখানে কান্ট্রি দেওয়া আছে স্যার। না, আমরা কান্ট্রি কোড, আমরা এখানে কান্ট্রি লিখছি, কান্ট্রি কোড হচ্ছে এক্স লেভেলে, এক্স এর এখানে কান্ট্রি কোড তো দিলাম, কারণ সে ডাটাটা এক্স লেভেলে কিসের ডাটা আনবে, কান্ট্রি কোড থেকে আনবে। বাট যখন আমরা লেবেল করছি আমরা বলছি যে এটা বেসিক্যালি কান্ট্রি, কারণ কান্ট্রি কোড মানে সে বেসিক্যালি কান্ট্রিকে তো আসলে নির্দেশ করতেছে। সো আমরা এখানে কান্ট্রিগুলোর নাম যদি একসাথে দিই তাহলে দেখা গেছে যে এখানে কিন্তু এগুলো দেখা যাবে না। কোড দিলে জিনিসটা একটু সংক্ষেপ হয়ে আসবে, ঠিক আছে। এখন দেখেন যে মোটামুটি জিনিসটা একটু সংক্ষেপ আছে, যদি আমরা কান্ট্রির নাম এখনো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা ভুল না কিন্তু। হুম। ওকে, কান্ট্রি কোডটা দেখলাম, তার পরবর্তীতে আসেন আর কি সম্পর্ক দেখা যায় একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা ডেট ওয়াইজ নিউ ডেট এর এটা দেখতে পারি, বাট নিউ ডেট যেহেতু নান, যেহেতু ভ্যালু এটা দেখাচ্ছে 0, নিউ ডেট কিছু কিছু সময় ডেট আছে, কিছু কিছু সময় ডেট নেই। তার মানে কিছু মিসিং ভ্যালু এখানে থাকতে পারে নিউ ডেটের মধ্যে। ওকে, তারপর আমরা একটু নিউ ডেটটাকে দেখার চেষ্টা করি, এবং নিউ ডেটটা দেখার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নিউ ডেট কখন রিপোর্ট করা হয়েছে, রিপোর্টের উপর ভিত্তি করে, ঠিক আছে, ডেট রিপোর্টেড নিউ ডেট। তাহলে আমরা এই কোড চাঙ্ক যেটা আছে এটা আমরা ইউজ করতে পারবো। ওকে, এখানে আসার পরে দেখেন যে নিউ ডেটস এই কমান্ডটা আছে, আর ডেট রিপোর্টে যেটা ওরকম থাকবে সেরকমই আছে। সো নিউ ডেটস এটা আমাদের ইউজ করতে হবে। নিউ ডেটস, টোটাল নিউ কেসেস ওভার টাইম, টোটাল নিউ ডেটস ওভার টাইম, নিউ ডেটস। ওকে। হুম, এখন এই যে ডেট দেখতে পাচ্ছি, দেখেন ডেটের সংখ্যা 2020-এ যখন শুরু হয়েছিল তখনকার চাইতে 2020, 21 এবং 22 এই সময়টাতে ডেটের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। তার পরবর্তীতে আস্তে আস্তে ডেটের সংখ্যা কমে এসে এখনো আছে 2024-এ, বাট এখন অনেকটাই হচ্ছে কম। তো এটা হচ্ছে টোটাল ডেটস ওভার টাইম। আচ্ছা, আমরা কিন্তু খুবই সিম্পল লেভেলের ইডিএটা করতেছি, মানে এখন কিন্তু দেখেন যে সবগুলো গ্রাফের মোটামুটি যে আউটলুকটা বা কালারিং প্যাটার্ন আমরা বলতে পারি, সেটা কিন্তু সবগুলো গ্রাফের মোরালেস যে ডিফল্ট যে ওদের যে প্যাটার্নে ওরা দেখাচ্ছে সেভাবে আছে। এখানে কিন্তু আমরা নির্ধারিত করে দিচ্ছি না যে হ্যাঁ এই গ্রাফটা এই কালার হবে, ওই গ্রাফটা এই কালার হবে। এখন এরকম অ্যাডভান্স লেভেলের ইয়ে দিচ্ছি না, জাস্ট বেসিক লেভেলের যেহেতু আলোচনা আজকে শুরু, যার কারণে এটা দেওয়া। আচ্ছা, নিউ ডেটস কিউমুলেটিভ ডেট তো আমরা দিলাম, কান্ট্রি আমরা হচ্ছে দিলাম, ডেট রিপোর্টেড, তারপর হচ্ছে আপনার নিউ ডেটস, কিউমুলেটিভ ডেট। এবার কিউমুলেটিভ ডেট নিয়েও একটা ইয়ে বের করা যায় আমাদের। সো কিউমুলেটিভ ডেট নিয়ে বের করতে হলে যেটা করতে হবে ওই যে কিউমুলেটিভ কেসেস ওভার টাইম। তো এটাকে আমরা কপি করে নিই, কপি করে নেওয়ার পরবর্তীতে এটা হচ্ছে কিউমুলেটিভ ডেটস, কিউমুলেটিভ ডেটস, কিউমুলেটিভ ডেট কেসেস, টোটাল কিউমুলেটিভ ডেট কেসেস ওভার টাইম, total cumulative date cases over time. Okay, done. এখন দেখেন যে ডেটের এটা কিউমুলেটিভ যখন হবে, কিউমুলেটিভ বললে কিন্তু আস্তে আস্তে এটা কমন নয় বাড়ে, কারণ এটা যোগ হতে হতে আসে যেহেতু। সো 2020 সাল থেকে শুরু হয়ে 2024 সাল পর্যন্ত, এই কারণে দেখেন এটা মোটামুটি ঊর্ধ্বগামী ট্রেন্ড আমাদেরকে হচ্ছে দেখাচ্ছে, ঠিক আছে। বাট আমরা যখন শুধু ওই
টোটাল নিউ ডেট কল্পনা করব, তখন সেক্ষেত্রে এটা এরকম দেখাবে, আর কিউমুলেটিভের ক্ষেত্রে এটা শো করবে এমন। আচ্ছা, আমরা এটার মধ্যে তো সম্পর্ক দেখলাম, আর কি সম্পর্ক দেখা যেতে পারে আমরা একটু দেখি। আমাদের এখানে পপুলেশন, ওকে, আমাদের এখানে ডেট রিপোর্টেড টোটাল ছিল কান্ট্রি কোড, কান্ট্রি, হু, রিজিয়ন, নিউ কেসেস, কিউমুলেটিভ কেসেস, নিউ ডেটস এবং কিউমুলেটিভ, এতটুকু আছে। তাহলে আমরা যতটুকু পর্যন্ত এই যে করলাম আজকে, এতটুকু পর্যন্ত ইডি আপনারা করলেই হবে। নর্মালি অনেকগুলো কোম্পানিতে, বিশেষ করে আপনারা যদি চাকরির আবেদনের জন্য অ্যাপ্লাই করেন ডাটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারে, তারা আপনাকে এই ইডিএটা করার জন্য ডেটা সেট দিবে। ওরা কিন্তু এত ছোট ডেটা সেট দেয় না, ওরা আরো বড় ডেটা সেট দেয়। যদিও আমরা যে ডেটা সেটটা ইউজ করতেছি এটাও বড় ডেটা সেট, একেবারে ছোট ডেটা না, বাট এর চাইতে ওদের নিজস্ব ডেটা থাকে তো, তো এটার চাইতে ওটা নর্মালি বড় হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইডিএ কিংবা এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস করতে হয়। করার পরবর্তীতে তারা বলে যে একটা রিপোর্ট তৈরি করে জমা দিতে, একটা বিজনেস টাইপের রিপোর্ট। তো বিজনেস টাইপের রিপোর্ট বলতে মানে হচ্ছে সেখানে একটা এক্সিকিউটিভ সামারি থাকবে, আপনি কাজটা কিভাবে করেছেন সেটার বর্ণনা থাকবে, বেশি বর্ণনা না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রফেশনাল লেভেলের বর্ণনা। এর পরবর্তীতে আপনি কি ফাইন্ডিংসটা পেয়েছেন এবং ফাইন্ডিংসটার মিনিং কি হতে পারে, এটা আপনাকে তখন হচ্ছে ব্যাখ্যা, মানে এগুলো ব্যাখ্যা করে সুন্দর করে আপনাকে জমা দিতে হয়। তবে এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এক্ষেত্রে তারা যে রিপোর্টটা সেটার পেজ নাম্বার তারা লিমিট করে দেয়, 4 পেজ, 5 পেজ, 3 পেজ হচ্ছে এরকম। সো আপনাকে অল্প পেজের মধ্যে যে ইম্পর্টেন্ট পার্টেন্ট ইনফরমেশন আছে সেটা আপনাদেরকে হচ্ছে দিতে হবে এই ধরনের এক্সারসাইজ গুলোর ক্ষেত্রে। এগুলো আপনার নর্মালি হচ্ছে এই ধরনের এক্সারসাইজ দিয়ে এক্সারসাইজ করার জন্য কাজ করে ওয়ার্ল্ডের সবগুলো কোম্পানি মোরলেস বলে থাকে। আপনি ইউরোপীয় কোম্পানি দেখেন কিংবা জাপানের কোম্পানিগুলো দেখেন, তারা ইন্টারভিউ ক্ষেত্রে নর্মালি এই টেকনিকটা ইউজ করে। মানে টেকনিক্যাল ইন্টারভিউ নেওয়ার পূর্বে তারা কিছু হোমওয়ার্ক দেয়, এই হোমওয়ার্ক গুলোর মধ্যে ম্যাক্সিমাম তারা ইডিএ কিংবা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসই করতে দেয়। এমন এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস যে শুধু আপনাকে সিএসভি ফাইল দিবে তা না, অনেক ক্ষেত্রে এখানে কিন্তু আনস্ট্রাকচার ডেটাও থাকে, মানে ইমেজ, ছবি, ভিডিও এরকমও কিন্তু থাকতে পারে। আমরা করতেছি এখন সিএসভি ফাইল, হ্যাঁ, কারণ যেহেতু আমরা ডেটা সায়েন্স মেশিন লার্নিং পড়তেছি। কিন্তু যারা ডিপ লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়বেন তখন তাদের ক্ষেত্রে ইডিএটা মানে হচ্ছে আনস্ট্রাকচার ডেটার ইডিএ। তার মানে তারা ইডিএটা করবেন ছবি, ইমেজ, এই ধরনের বিষয়গুলোর উপরে, সাউন্ড, ভয়েস, হ্যাঁ, বা কোনো প্রকার টেক্সটের উপর এনএলপি, যেটাকে আমরা বলি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এই জিনিসগুলো তারা হচ্ছে করবেন। তো তাদের সাথে আপনাদের পার্থক্য এখানে। তো আজকে আমাদের যেহেতু আজকে প্রথম ক্লাস স্টার্ট হয়েছিল, সো প্রথম ক্লাস আমাদের মানে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর প্রজেক্টের প্রথম কাজ আজকে আমরা তাই একেবারে খুবই শূন্য লেভেলের একটা কাজ করেছি। নেক্সট ক্লাসে আমরা এটার চাইতে আর একটু দামি, মানে ইডির উপরে আমাদের টোটাল ক্লাস হচ্ছে 2 থেকে 3টা। তো এটা আমাদের ইডি এর প্রথম লেকচার আজকে। তারপরে নেক্সট ক্লাসে আপনার আমাদের ইডি এর উপরে আমরা আরেকটা লেকচার হবে, সেটা অন্য ডেটা সেট দিয়ে হবে, ঠিক আছে? সেটা এটার থেকে আর একটু বিগ ডেটা সেট হবে, এবং সেখানে আমরা আরো কিছু কাজ হচ্ছে আমাদের করতে হবে। সেক্ষেত্রে আমাদের মিসিং ডাটাকে ট্রিট করার বিষয়টা থাকতে পারে, ডাটা নর্মালাইজের বিষয়টা হচ্ছে থাকতে পারে। যদি এরকম ডেটা সেট মানে খুঁজে পাওয়া কষ্টকর যেখানে একসাথে অনেকগুলো কাজ করতে হয়, বাট এরকম ডেটা সেট আশা করা যায় যে এরকম একটা ডেটা সেট বের করা যাবে। আমি ট্রাই করব। তো এতটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে আমরা কাজ করেছি সিএসভি ফাইল নিয়ে। স্যার পাইথন কি এক্সএমএল ফাইল সাপোর্ট করে? পাইথন, আমরা এখানে সিএসভি ডেটা নিয়ে কাজ করেছি। আপনি এখানে যে কোনো ধরনের ফাইল পাইথনে হচ্ছে লোড করতে পারবেন। যদি ফাইলে ক্লিক করেন, ঠিক আছে, তখন সেটা ওপেন করতে গেলে তখন দেখবেন যে সে আপনাকে যে আপনার পিসিতে যে ফাইলের রকমগুলো আছে, যে কোনো ধরনের ফাইল এখানে আপনি লোড করতে পারেন। বাট নর্মালি মানে একদম যদি আপনি বলেন যে ইন্ডাস্ট্রিতে কি হয়, আমি ইন্ডাস্ট্রি কথা যদি বলি, ইন্ডাস্ট্রিতে হচ্ছে আপনি যদি ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন, তাহলে মোর দেন 80 to 90% অফ দি টাইম আপনি সিএসভি ডাটাই পাবেন, মানে সিএসভি ফাইলে আপনাকে ডাটাগুলো দেওয়া হবে, ঠিক আছে? আবার আপনি যদি ডিপ লার্নিং বা এআই ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন তখনও কিছু ক্ষেত্রে আপনাকে সিএসভি ডাটা থাকতে পারে। বাট অন্যান্য ক্ষেত্রে যেহেতু ইমেজ আছে বা ভয়েস আছে বা ওয়ার্ড আছে, বা কিংবা আপনার এই যে সেন্টেন্স আছে, এই ধরনের বিষয়গুলো অন্য ধরনের ফরম্যাটেও তখন থাকতে পারে। বাট নর্মালি আপনার এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে যে
আমরা সিএসবি ডাটা নিয়ে হচ্ছে কাজ করে থাকি। আর যদি ডাটা সিএসবি ডাটা না থাকে, তাহলে যেটা হয় যে আমরা যদি অনলাইন থেকে নিয়ে আসি, সেটা একটা হতে পারে অনলাইন অ্যাক্সেস এসকিউএল এর মাধ্যমে আমরা হচ্ছে নিয়ে আসতে পারি, বা যদি আপনার কোনো ক্লাউড সিস্টেমে আপনার ডাটাগুলো সেভ করা থাকে, সেখান থেকে আমরা নিয়ে আসতে পারি। এটা একটা আমার আপনার কি বলে, এটা একটা ওয়ে আছে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে আসলে যেটা হয় যে স্টার্ট গুলো এগুলো টাকা, কারণ এই জিনিসগুলো যেমন আপনি যদি ক্লাউড সিস্টেম ইউজ করতে চান, সেটার পিছনে আপনাকে কিন্তু টাকা দিতে হয়, এই জিনিসগুলো কিন্তু ফ্রি না। এই সার্ভিসগুলো ইউজ করতে হলে বছরে আপনাকে মাসিক ভিত্তিতে বাৎসরিক ভিত্তিতে একটা বড় অঙ্কের টাকা দিতে হয়। তো নর্মালি বিগ কোম্পানি ছাড়া, বড় কোম্পানি ছাড়া আসলে এই ধরনের ফান্ড সবাই ম্যানেজ করতে পারে না। তো যারা ম্যানেজ করতে পারে না, তারা যে কাজটা করে, তারা ওই সিএসবির উপরে ডিপেন্ড করে সবচেয়ে বেশি। কারণ এক্সেল তো হচ্ছে আপনার মাইক্রোসফট অফিস বা 365 যদি অ্যাক্সেস কিনেন, তাহলে মাইক্রোসফটের সব সার্ভিসে আপনি ইউজ করতে পারবেন। তো সেটা সাশ্রয়ী না, এই কারণে হচ্ছে এক্সেল ফাইলটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। আপনি কি বুঝতে পারছেন? হুম। জি স্যার, ধন্যবাদ স্যার। ওয়েলকাম। আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, ঠিক আছে, কোশ্চেন নাই মনে হয়। মাঝখান থেকে মনে হয় একজন না দুইজন আবার ক্লাসে এসেছেন, বের হয়ে গেছেন ক্লাস থেকে। যারা এই যে ক্লাসে আসেন না, তারা আসবেন ক্লাসে, ঠিক আছে? ক্লাসে আসাটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রেকর্ডিং দিয়ে দেওয়া হয়, বাট রেকর্ডিং দিয়ে দেওয়া হয় তার মানে এ না যে ক্লাস না না করলে আপনাদের কোনো ফ্যাসিলিটি বা সুবিধা আছে। বরং ক্লাস করলে আপনাদের সুবিধাটা বেশি, আপনারা লাইভ করলেন, জিনিসগুলো সম্পর্কে জানলেন। হ্যাঁ, এই যে এখন আপনারা যারা ক্লাস করলেন না, তাদের তাদের জন্য আমাকে আবার আলাদা করে হচ্ছে মেইল করতে হবে এই ডাটা সেটটা। হুম। তো ক্লাসে আসলে তো আপনারা এই ডাটা সেটটা সাথে সাথে আমার সাথে কাজ করতে পারতেন পিএ। হুম। ডাউনলোড করে তো অনেক সুবিধা আছে ক্লাস করার। আশা করি সবাই হচ্ছে নিয়মিত ক্লাস করবেন। আর আমাদের ক্লাসও তো আসলে বেশি নেই, 40টার উপরে হচ্ছে আমাদের ক্লাস। তো অলরেডি আজকে 23তম লেকচার আমাদের যাচ্ছে। আর ধরেন হাইস্ট 20টার মতো সর্বোচ্চ ক্লাস আমাদের হতে পারে, হাইস্ট সর্বোচ্চ। হুম। তো তারপর শেষ আমাদের কোর্স। তো সেভাবে আপনাদের প্রস্তুতি, মানে একটা মেন্টাল প্রস্তুতিরও ব্যাপার আছে। আর এখন ডাটা সায়েন্স, মেশিন লার্নিং এর বিষয়গুলো আলোচনা হচ্ছে, এই জিনিসগুলো তো খুবই গুরুত্বপূর্ণ। আর বাকি যে স্যার আসসালামু আলাইকুম। যেই বলেন। স্যার ওই যে আপনার মনে হয় রিসেন্টলি মানে পাওয়ার বিআই এর একটা ক্লাস বা দুই তিনটা ক্লাসের মনে হয় আপনি লেকচার ডাউন মানে আপলোড করছেন মনে হয়। হ্যাঁ, 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 পাওয়ার বিএ। তাই পাওয়ার বিআই কি ওটা কি পুরাটাই মানে ডাটা ভিজুয়ালাইজেশনের উপরে স্যার? ডাটা ভিজুয়ালাইজেশনের উপরে, জি। ওইখানে স্যার ওই যে আমাদের পিসিএ কি ওখানে কি করা যায় স্যার? পিসিএ তো আমরা ওখানে করব না, ওটা ডাটা ভিজুয়ালাইজেশনের কাজে হচ্ছে ইউজ করবো, যাকে যে জায়গায় বানায়। ঠিক আছে। পিসির জন্য হচ্ছে আপনার এসপিএসএস বা যে স্ট্যাটিস্টিক্যাল যে সফটওয়্যার প্যাকেজ গুলো আছে, সেটা হচ্ছে এই জিনিসগুলোর জন্য হচ্ছে ভালো। যেখানে যাকে যেখানে মানায়, কেমন না? এখন আপনি যদি বলেন, আপনি তো এক্সেল দিয়েও তো সব কাজ যায় করা যায় না? আমরা এখন যে কাজ করলাম, Yes, sir. ইডিও এক্সেল দিয়ে যায়। আপনি যদি বললেন যে আমি এক্সেল ইউজ করলে সমস্যা কি? সমস্যা কোনোটাই নেই, বাট যাকে যে জায়গায় মানায় আর কি। ঠিক আছে। স্যার ওই যে আমি স্যার ওই যে গতকালকে আমার একটা ডাটা সেট নিয়ে আমি একটা আরে একটা আরে একটা পিসিএ হ্যাঁ, করছি। আর সফটওয়্যার, জি। কিন্তু আমি ওটা স্যার করছি ঠিকই, কিন্তু আমি এটা বুঝতেছি না, ওটা ইলাবোরেট করতে পারতেছি না স্যার, ওখানে কি আছে স্যার? অ্যানালাইজ করে ব্যাখ্যা করতে পারতেছেন না, তাহলে তো না সমস্যা। আমি ওটা ব্যাখ্যা করতে পারতেছি না, আমি আমার ডাটা সেট দিয়ে করছি, বাট ওইখানে ওইটা আমি এক্সপ্লেন করতে পারতেছি না যে ওখানে আসলে ঘটনাটা কি এখন ঘটছে স্যার। এখন এই জিনিসটা একটা ভালো প্রশ্ন হতে পারতো, সেটা হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট এখানে ভিজুয়ালাইজেশন দেখালাম, কিন্তু আপনারা কেউ একজন প্রশ্ন করলেন না যখন বললাম যে প্রশ্ন আছে কিনা, যে এটাকে আমরা এক্সপ্লেন করব কিভাবে, এই যে ফিগার গুলোকে পেলাম, এগুলোকে এক্সপ্লেন করব কিভাবে, যদি আমাদেরকে এটা একটু বলে দিতেন বা দেখিয়ে দিতেন। এটা কেউ প্রশ্ন করলেন না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল, জি স্যার। যেটা আপনারা কেউ করেন নাই। ঠিক আছে।
আচ্ছা, এক্সপানেশনের যে ব্যাপারটা, এক্সপানেশনটার জন্য হচ্ছে আমি ধরেন আমাদের ক্লাসের সময় তো মোটামুটি এক জি ঘন্টা। স্যার, তো এক ঘন্টার কম মধ্যে সময়। আসলে কোড লিখে এক্সপ্লেন করাটা ডিফিকাল্ট। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে ইডি এর আমাদের লেকচার হচ্ছে দুটো। তো আজকে 1 নম্বর লেকচার হলো, আগামীকালকে 2 নম্বর লেকচার হবে। তো আগামীকালকে যদি সময় থাকে তাহলে আগামীকালকে, না হলে তার পরবর্তীতে আমাদের ক্লাস আছে। নেক্সট ক্লাসে এই দুইটাতে যে আমরা ফলাফল, মানে আজকের একটা ইডিএ এবং নেক্সট ক্লাসে আর একটা ইডি এর যে ফলাফলগুলো আমরা পেয়েছি, এগুলোকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি বা লিখতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে রিসার্চ রিপোর্ট হতে পারে, থিসিস হতে পারে, বা কোনো বিজনেস রিপোর্ট হতে পারে, সেগুলোতে আমরা কিভাবে এগুলো এক্সপ্লেন করে লিখতে পারি, কোন কোন দিকের উপরে, সেটা আমি আপনাদেরকে একটা মানে হিন্টস দিয়ে দিব আর কি। জি স্যার, এটা হলে স্যার ভালো হয় স্যার। না, আর ওটা পাবেন, ওটা পাবেন, আহ, জিনিসগুলো পাবেন। এটা তো আপনারা কোশ্চেন করেন নাই, আমি চাচ্ছিলাম যে এই বিষয় নিয়ে কেউ কোশ্চেন করেন, কিন্তু কেউ কোশ্চেন করেন নাই। আমি রিলেটিভলি একটা করে ফেলছি আর কি স্যার। আপনি তো আসলে মানে আমি প্রিপেয়ার এটা করেন করার নাই, পরে আপনি আপনার কনসার্ন বর্ণনা করছেন, সেখান থেকে এটাকে আমি কোশ্চেন নিয়ে আসলাম আর কি, আর যেহেতু আর কেউ করতেছে না, এই আর কি। জি স্যার। স্যার ওই যে আর এসপিএসএস এর কি স্যার আপনার ওই যে 8টা ক্লাস যেটা আমরা, ওটা কি স্যার ক্লাস কি শেষ হয়ে গেছে স্যার না আপনার? না না, শেষ হয়নি। ওটার আমাদের লেকচার হচ্ছে গতকাল নাগাদ লেকচার 3 শেষ হয়েছে, যেখানে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন আমরা শেষ করেছি, সিম্পল এবং মাল্টিপল। আসলে ওই ক্লাস লেখাগুলো তো সব আমরাই পাবো স্যার আমাদের আপনার চ্যানেলে? আমার চ্যানেলে পাবেন, হ্যাঁ পাবেন। এই এই ব্যাচ গুলোতে হচ্ছে লোড দিচ্ছে, যে নেক্সট ব্যাচ থেকে আর লোড দেওয়া যাবে না। নেক্সট ব্যাচে আর আসলে ক্লাস নিতে পারবো কিন্তু সন্দেহ আছে, কারণ আমি অনেক ব্যস্ত সময় কাটে। আমি এই যে দেখেন না, অনেক সময় টায়ার্ড থেকে, মাঝে মধ্যে দেখা গেছে যে ক্লাস নিতে গেলেও যে ঘুম চলে আসে টায়ার্ড। জি সো স্যার। ম্যাক্সিমাম মানে ইফোর্ট দিচ্ছি, এর চেয়ে বেশি আর আসলে লোড নেওয়া যাবে না, শরীরে কলাপস করে পড়ে। আর একটা প্রবলেম আছে স্যার, ওই যে নিউমেরিক্যাল জিনিস নিয়ে বেশিক্ষণ একসাথে কন্টিনিউয়াসলি কাজ করা যায় না, এটা আমি একটু দেখছি স্যার, বেশিক্ষণ আর নাম্বার। আমার তো ধরেন সারাদিনই হচ্ছে কম্পিউটার বেস কাজগুলো। So, এই জি কারণে স্যার। একটা বড় সমস্যা আছে, স্ক্রিনে তাকিয়ে থাকতে হয়, মানে তাকিয়ে থাকতে হয় অনেক লম্বা সময়। এটাতে চোখের উপরও শরীরের উপরে একটা মানে প্রভাব আলটিমেটলি পড়ে। জি স্যার। ঠিক স্যার আছে থ্যাংক ইউ তাহলে, স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, ওকে, আসসালামু তাহলে আলাইকুম স্যার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে, মানে আগামীকালকে। ওকে, বাই।